নামটা শোনা মাত্রই শারমিন শাহরিয়ার যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি যার খোঁজ করেছেন সেই মানুষটি আজ আর বেঁচে নেই। সায়রা আসলে তাঁরই রক্তের সম্পর্কের কেউ, তার বড় আপার শেষ চিহ্ন। চেহারার এত মিলের রহস্য এখন তার কাছে পরিষ্কার। শারমিন শাহরিয়ার সায়রাকে জড়িয়ে ধরলেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। সায়রা যদি কখনো অতীতে করা তার মায়ের সাথে অন্যায়ের কথা জানতে পারে, তবে কি সে আর কোনো দিন তাকে এভাবে আম্মু বলে ডাকবে? নাকি সেও জারিফের মতো ঘৃণায় দূরে সরিয়ে দেবে? শাশুড়ির হুট করে এভাবে জড়িয়ে ধরায় সায়রা অবাক হলো ঠিকই, তবে সে কিছু জিজ্ঞেস করল না। শাশুড়ির বুকের ওমে নিজেকে সঁপে দিয়ে তার এক অদ্ভুত প্রশান্তি অনুভব হতে লাগল। শারমিন শাহরিয়ার নিজেকে কিছুটা সামলে নিলেন। তিনি সায়রাকে বুক থেকে সরিয়ে মাত্রই কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই কানে এলো গাড়ির ইঞ্জিনের তীব্র গর্জন। হোসেন মঞ্জিলের গেটের সামনে পরপর 3টি কালো রঙের গাড়ি এসে থামল। হঠাৎ এমন শব্দে গায়ে হলুদের আনন্দমুখর পরিবেশে ছেদ পড়ল। উৎসুক মানুষজন কৌতূহল নিয়ে সেদিকে তাকাল। আরাধ্য ভ্রু কুঁচকে সেদিকে তাকাল। সবার মনে যখন হাজারো প্রশ্ন। তখন গাড়িগুলো দেখা মাত্রই জারিফের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, ফুল, তোর চমক এসে গেছে। গাড়িগুলো থামার সাথে সাথেই পেছনের গাড়ি থেকে কালো স্যুট পরা বেশ কয়েকজন লোক নেমে এলো, যাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা অঙ্গরক্ষক। একজন অঙ্গরক্ষক দ্রুত এগিয়ে গিয়ে সামনের গাড়ির দরজা খুলে দিল। সেখান থেকে প্রথমে বেরিয়ে এলো কালো চামড়ার জুতো পরা একটি পা। তারপর সশরীরে আত্মপ্রকাশ শ্যামবর্ণের এক যুবক। তার নীলাভ চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর 2 বছরের তাগড়া গড়ন, সব মিলিয়ে এক আভিজাত্য ঠিকরে বেরোচ্ছে। পরনে তার দামি ব্র্যান্ডের কালো স্যুট আর হাতে রূপালি ঘড়ি। সুঠাম বলিষ্ঠ দেহের এই সুদর্শন পুরুষকে দেখে উপস্থিত সবাই যেন বিস্ময়ে পাথর হয়ে গেল। কিন্তু লোকটার চেহারা দেখা মাত্রই সায়রার চেহারার অভিব্যক্তি বদলে গেল। সে হুট করে দাঁড়িয়ে পড়ল, দৌড়ে গেল লোকটার দিকে। প্রিয় মানুষকে দেখা মাত্রই তার গলা জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল সায়রা। কান্নারত অস্পষ্ট স্বরে শুধু একটি শব্দই বেরোল তার মুখ দিয়ে, ভাইয়া। গায়ে হলুদের আনন্দমুখর পরিবেশ এখন একদম থমথমে। হোসেন মঞ্জিলের সবাই বিস্ময়ে পাথর হয়ে তাকিয়ে আছে সায়রা আর সেই রহস্যময় আগন্তুকের দিকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই লোক? সায়রাই বা কেন তাকে ওভাবে জড়িয়ে ধরে কাঁদছে? উপস্থিত সবার চোখে মুখে কৌতূহল থাকলেও জারিফ মোটেও অবাক হলো না। সে ধীর পায়ে সায়রার দিকে এগিয়ে গেল এবং মৃদু হেসে জিজ্ঞেস করল, সারপ্রাইজ কেমন লাগলো ফুল? সায়রা তখনও সাফওয়ানের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। সাফওয়ান অতি যত্নে 2 হাতে আগলে নিয়েছে তার কলিজার টুকরাকে। সায়রার পা দুটো এখন শূন্যে ভাসছে। পরম মমতায় সায়রাকে জড়িয়ে ধরে তার মাথায় একটি চুমু খেল সাফওয়ান। তারপর অত্যন্ত আদুরে গলায় ডাকল, পুতুল। সায়রা কোনো কথা বলতে পারছে না। সে যেন তার সবটুকু অভিমান কান্নার মাধ্যমে ধুয়ে ফেলতে চাইছে। সাফওয়ান এবার সায়রাকে আলতো করে নিজের থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করালো। কান্নায় সায়রার মুখটা লাল হয়ে গেছে। সাফওয়ান বোনের চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পুতুল? ভাইয়া তো চলে এসেছে। তোর ভাইয়া তার পুতুলকে দেওয়া কথা রেখেছে। এবার তো খুশি? এতদিন সবার সামনে পাহাড়ের মতো শক্ত থাকা মেয়েটিও ভাইয়ের কাছে এসে এক নিমেষেই আদুরে হয়ে উঠল। সায়রা মাথা নেড়ে বোঝাল যে সে খুব খুশি। সাফওয়ান সায়রার গাল টেনে দিয়ে দুষ্টুমি করে বলল, ইস, কি করেছিস? নাকের জল আর চোখের জল এক করে ফেলেছিস তো। সায়রা নাক টানতে টানতে উত্তর দিল, তুমি তো বলেছিলে তুমি আসার পর যেন কান্না করি, তাই তো এখন কাঁদছি আমি। তার মানে আমি আসার আগে একদম কাঁদিসনি? সাফওয়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কেঁদেছি তো, কিন্তু সবার আড়ালে। তুমিই তো বলেছিলে তোমার পুতুলকে শক্ত হতে হবে, পুতুল শুধু তার ভাইয়ার সামনেই নরম হবে। সায়রার কথা শুনে সাফওয়ান আবারও তাকে বুকে জড়িয়ে নিল এবং কপালে ভালোবাসার পরশও এঁকে দিল। ঠিক তখনই পাশ থেকে জারিফের কণ্ঠস্বর ভেসে এলো, ভাইয়াকে পেয়ে কি আমায় একদম ভুলে গেলি? সায়রা জারিফের কথা শুনে
সাফওয়ানের বুক থেকে সরে এলো এবং জারিফের এক কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি কি তোমায় কখনো ভুলতে পারি জিরাফ ভাই? সত্যি বলছিস তো ভুলবি না? জারিফ হাসতে হাসতে জিজ্ঞেস করলে সায়রা মাথা নেড়ে জানাল, কখনোই না। অন্যদিকে হোসেন মঞ্জিলের সবাই বাকরুদ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। সায়রা এ বাড়িতে আসার পর আরিশা ছাড়া কারো সাথেই এভাবে মন খুলে হাসেনি বা কথা বলেনি। সেই মেয়েটি এখন নির্দ্বিধায় হাসছে, কথা বলছে, আবার আহ্লাদ মাখা অভিমান করছে। আরব যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। যাকে সেদিনের পর দিন খুঁজেছে, সেই সাফওয়ান চৌধুরী আজ তার চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু শায়নুর দিকে ফিরে তাকিয়ে বলল, কিন্তু সায়রার সাথে সাফমীকরণটা আরাভের মাথায় কিছুতেই খেলছে না। তার আইরির সাথে সাফওয়ানের আসলে কি সম্পর্ক? কথা বলার মাঝেই সায়রা সাফওয়ান আর জারিফের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। সবার আগে শারমিন শাহরিয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে সাফওয়ানের হাত ধরে পরিচয় করিয়ে দিল। আম্মু, এই হলো আমার একমাত্র ভাইয়া সাফওয়ান চৌধুরী। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ইনি হচ্ছেন আমার শাশুড়ি আম্মু। জানো, আম্মু মারা যাবার পর আম্মু আমাকে ঠিক আম্মুর মতোই ভালোবেসেছেন, একদম আমাদের আম্মুর মতো করে আদর দিয়েছেন। এদিকে শারমিন শাহরিয়ারকে দেখা মাত্রই সাফওয়ানের মুখের অভিব্যক্তি আমূল বদলে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল আর নীলাভ চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ছড়ছে। সাফওয়ান জারিফের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলতেই জারিফ সায়রাকে উদ্দেশ্য করে বলল, ফুল, আমার রুমে লাগেজে একটা প্যাকেট রাখা আছে। তুই কি আমার রুমে রাখা লাগেজ থেকে প্যাকেটটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। সায়রা জারিফের কথা শুনে সাফওয়ানের দিকে অসহায়ের মতো তাকাল। সে ভয় পাচ্ছিল, সে গেলেই যদি ভাইয়া আবার উধাও হয়ে যায়। সাফওয়ান তার পুতুলের মনের কথা বুঝতে পেরে আলতো করে সায়রার গালে হাত রেখে আশ্বাস দিল, চিন্তা করিস না পুতুল, তোর ভাইয়া তোকে ছেড়ে আর কোথাও যাবে না। এবার আমি যেখানেই যাই তোকে সাথে নিয়েই যাব। সায়রা ভাইয়ের কথা শুনে আশ্বস্ত হয়ে বলল, আমি এখনই গিয়ে আসছি, তুমি কিন্তু কোথাও যাবে না। কথাটা বলেই সে এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে আরাভের কানে বারবার বাজছে সাফওয়ানের বলা সেই কথাটি, এবার আমি যেখানেই যাই তোকে সাথে নিয়েই যাব। তার মানে কি সাফওয়ান তার আইরিকে নিয়ে চিরতরে চলে যাবে, আর সায়রাই মায়াপড়ি। এই সত্যটি মাথায় আসতেই আরাব যেন পাথরের মতো জমে গেল। এতদিন যাকে খুঁজে পাওয়ার জন্য সে সায়রাকে অবহেলা করেছে, সেই মায়াপড়ি আর সায়রা আসলে একই মানুষ। সব জেনে আরাব যেন খুশি হয়েও স্বস্তি পাচ্ছে না। তার মন ভীষণ অস্থির হয়ে উঠছে। সাফওয়ান যদি তার আইরিকে নিয়ে যায়, না, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সে থাকতে পারবে না তার আইরিকে ছাড়া। সে সায়রাকে ভালোবাসে, সে মায়াপড়ি হোক বা না হোক। আরাব মনে মনে ঠিক করল, সে তার আইরিকে নিজের কাছ থেকে কিছুতেই দূরে যেতে দেবে না। সায়রা ভেতরে যেতেই সাফওয়ানের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। চোয়াল শক্ত আর নীলাভ দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। সে একবার হোসেন মঞ্জিলের সবার দিকে তাকিয়ে দেখল, তারপর জারিফের দিকে ফিরে গম্ভীর গলায় বলল, জারিফ। হ্যাঁ ভাই। জারিফ সাথে সাথে উত্তর দিল, পুতুলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। সাফওয়ানের কথা শুনে সবাই অবাক হলো। সায়রাকে কোথায় নিয়ে যাবে সাফওয়ান? এবার দিলোয়ারা বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, নাতবউকে কোথায় নিয়ে যাবে দাদু ভাই? কথাটা শেষ হওয়ার আগেই সাফওয়ান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, স্টপ ইট। ভুলেও আপনার ওই মুখ থেকে আমাকে ওই সম্ম ধরে ডাকবেন না। আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। আর আমার পুতুলকে আমি যেখানেই নিয়ে যাই তার কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। কিন্তু তুই আমাকে দিতে বাধ্য। পেছন থেকে শোনা গেল আরাভের গম্ভীর কণ্ঠস্বর। কথাটা শোনা মাত্রই সাফওয়ান পেছনে ফিরে আরাভের দিকে তাকাল। চারদিকের নিস্তব্ধতার মাঝে শুধু সাফওয়ানের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। সে এক পা করে এগিয়ে গিয়ে একদম আরাভের সামনে দাঁড়াল। দুজনের উচ্চতা সমান, দুজনেরই বলিষ্ঠ সুঠাম দেহ আর চওড়া কাঁধ। আরাব উজ্জ্বল শ্যামবর্ণের, আর সাফওয়ান তার চেয়েও এক শেড গাঢ় শ্যামবর্ণ। আরাভের চোখের মণি কুচকুচে কালো, আর সাফওয়ানের চোখের মণি নীল। দুজনেই নিজ নিজ জায়গায় অত্যন্ত স্মার্ট এবং সুদর্শন। সাফওয়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আরাব শাহরিয়ার,
তোর মনে হয় আমি তোকে কৈফিয়ত দেব? তুই দিতে বাধ্য, কারণ সায়রা আমার বিবাহিত স্ত্রী। আমার বউকে তুই কোথায় নিয়ে যাবি সেটা তুই বলতে বাধ্য। বিয়ে শব্দটা শোনা মাত্রই সাফওয়ানের দৃষ্টি স্থির হয়ে গেল। তাকে চুপ থাকতে দেখে আরাব আবার বলে উঠল। কি হলো, চুপ করে আছিস কেন? সাফওয়ান এবার আরও কঠোর হয়ে বলল। এই বিয়ে আমার পুতুল মানে না, আর যে বিয়ের আমার পুতুলের কাছে কোনো মূল্য নেই সেই বিয়ে আমিও মানি না। এই নামমাত্র সম্পর্ক আমি খুব শীঘ্রই শেষ করব। আর তুই হঠাৎ এই বিয়ে নিয়ে এত মাতামাতি করছিস কেন? তুই নিজেই তো এই বিয়ে মানতিস না। আমি কি জানি না মনে করেছিস? ভার্সিটির ক্যাম্পাসে তুই আমার পুতুলকে কিভাবে অপমান করেছিস তার সব খবরই আমার কাছে আছে। আমি এখানে না থাকলেও আমার পুতুলের আশেপাশে কি ঘটে, তোদের বাড়ির ভেতরে বাইরে কি হয় সবই আমি জানি। আমার পুতুল রোজ ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদত। সেসব কথা যখন আমার লোকের মুখে শুনতাম তখন আমার কলিজা ফেটে যেত। সাফওয়ানের কথা শুনে আরাবের বুকটা মোচড় দিয়ে উঠল। তার আইরি রোজ কাঁদত? হ্যাঁ, আরাব একদিন দেখেছিল আরিশার বারান্দায় দাঁড়িয়ে সায়রাকে কাঁদতে, কিন্তু তখন সে মায়াপরীকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে এসবে মাথা ঘামায়নি। নিজের করা ভুলের মাসুল হিসেবে এখন তার বুক থেকে আইরিকে কেড়ে নিতে চাইছে সাফওয়ান না। সে সায়রাকে ছাড়া কিভাবে থাকবে? সে তো তার আইরিকে ছাড়া নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। সে মানছে আগে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু এখন তো সে সায়রাকে ছাড়া অন্ধ। আরাফ নিজেকে সামলে নিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সায়রা হন্তদন্ত হয়ে ফিরে এলো। সে জারিফকে উদ্দেশ্য করে বলল। জিরাব ভাই, ওখানে কোনো প্যাকেট নেই। আমি অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি। সায়রার গলা শোনা মাত্রই সবার কথা থেমে গেল। সবাই পেছনে ফিরে সায়রার দিকে তাকাল। সায়রাকে এগিয়ে আসতে দেখে জারিফ মাথা চুলকে আমতা আমতা করে বলল। ও, মনে হয় অন্য কোথাও রেখেছি, এখন ঠিক মনে পড়ছে না। আচ্ছা তুই আয় আমার সাথে। সাফওয়ান সায়রার কাছে গিয়ে জিজ্ঞেস করল। পুতুল, তুই আমার সাথে যাবি আমার সাম্রাজ্যে? আমি তোকে নিতে এসেছি। সাফওয়ানের কথাটা শুনে সায়রার বুক ধক করে উঠল। ভাইয়া তাকে নিয়ে যেতে এসেছে শুনে তার কেন এমন অদ্ভুত লাগছে। সে তো এই দিনটারই অপেক্ষায় ছিল, তবে আজ কেন কষ্ট হচ্ছে? মিস্টার শাহরিয়ারের জন্য না, সে কারো লাইফে সেকেন্ড অপশন হয়ে থাকতে চায় না। সে ভাইয়ার সাথেই চলে যাবে। সায়রা একবার তার শাশুড়ির দিকে তাকাল, দেখল তিনি কতটা মায়াভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। এদিকে আহসান শাহরিয়ার জরুরি কাজে তাড়াহুড়ো করে ঢাকা ফিরে গেছেন বলে তিনি এখানে উপস্থিত নেই। সায়রা এবার আরিশার দিকে তাকাল, দেখলেও ওর চোখে জল চিকচিক করছে। সায়রা তাকাতেই আরিশা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সে হিঁচকি তুলতে তুলতে বলল। ছাড়ু, প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি একদম একা হয়ে যাব। তোর সাথে দুষ্টুমি আর হাসি মজা না করলে আমার দিন কিভাবে কাটবে বল? তুই তো ভাইয়াকে বল না আমাদের বাড়িতে থাকতে। তোরা দুজনেই এখানে থাকতে পারবি, আমাদের বাড়ি তো অনেক বড়। আরিশাকে কাঁদতে দেখে সায়রার নিজেরও খুব কান্না পাচ্ছে, কিন্তু সে নিজেকে শক্ত করে সামলে নিল। এই মুহূর্তে তার দুর্বল হলে চলবে না। সে মনে মনে নিজেকে বোঝালো, আমি তো শুরু থেকেই জানতাম আমি এখানে মাত্র কয়েকদিনের মেহমান। ভাইয়া ফিরে এলেই তো তার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই সে আরিশাকে শান্ত করতে বলল। আরও, তুই তো শুরু থেকে সবটা জানিস, তবে এখন এমন কেন করছিস? আমাকে তো একদিন না একদিন নিজের ঘরে ফিরে যেতেই হতো। আর আমি কি একদম দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমাদের তো আগের মতোই প্রতিদিন ইউনিভার্সিটিতে দেখা হবে। আমি মাঝে মাঝে তোদের বাসায় এসে তোকে আর আম্মু আব্বুকে দেখে যাব। তুই যখনই ডাকবি আমি তখনই আসবো। সায়রার কথায় আরিশা আস্তে আস্তে শান্ত হয়ে এলো। সে চোখ মুছে ধরা গলায় জিজ্ঞেস করল। সত্যি বলছিস তো? সায়রা মাথা নেড়ে আলতো করে হাসো। এদিকে আরিশার কান্না দেখে সাফওয়ানের কপালে ভাঁজ পড়ল। সে ভীষণ বিরক্ত হচ্ছে। তার পুতুলকে সে নিয়ে যাবে, তাতে এদের এত সমস্যা কিসের? তার পুতুল আবার বলছে সে এদের সাথে দেখা করতে আসবে। সাফওয়ান চৌধুরীর কাছে সব আবেগ কেবল তার পুতুলকে ঘিরেই, বাকি সব তার কাছে অর্থহীন। স্রেফ সায়রার ইমোশন জড়িয়ে আছে বলেই সে ধৈর্য ধরে এসব সহ্য করছে। সাফওয়ান এবার সায়রার কাছে গিয়ে ডাকল। পুতুল আয়। সায়রা ভাইয়ের দিকে তাকিয়ে বলল। ভাইয়া তুমি একটু দাঁড়াও, আমি সবাইকে বিদায় জানিয়ে আসি। সাফওয়ান মৃদু হেসে সায়রাকে যেতে দিল। সায়রা তার শাশুড়ির সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল। আম্মু, তুমি আমায় ভুলে যেও না কিন্তু।
তোমায় বলেছিলাম না খুব বেশি দিন তোমাদের সাথে থাকতে পারবো না, কিন্তু সেই বেশি দিন যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তা ভাবিনি। তুমি আমার ঠিক আমার নিজের মায়ের মতো আদর আর ভালোবাসা দিয়েছো। তাই তোমার ছেলের সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক, আমি তোমাকে সবসময় আম্মু বলেই ডাকবো। আমাদের সম্পর্ক শেষ হওয়ার পরেও আমি তোমায় আম্মু বলে ডাকলে কি তুমি রাগ করবে? সায়রার কথা শুনে শারমিন শাহরিয়ার নীরবে চোখের জল ফেলছেন। আজই তিনি জানতে পারলেন এই মেয়েটি তার বড় আপার সন্তান, আর আজই সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। আরাব যদি শুরু থেকে বিয়েটা মেনে নিত তবে আজীবন মেয়েটাকে নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু তিনি বুঝতে পারছেন সাফওয়ানের কলিজার টুকরো এই সায়রা। সায়রা অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, সায়রার ইচ্ছার বিরুদ্ধে সাফওয়ান কিছুই করবে না। সায়রা একে একে সবার কাছ থেকে বিদায় নিল, কিন্তু একবারের জন্য আরাফের দিকে ফিরে তাকাল না। সায়রা যখনই সাফওয়ানের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই আরাফ সায়রার হাত শক্ত করে ধরে ফেলল। সায়রা হকচকিয়ে গেল। পেছন ফিরে দেখল আরাফ তার দিকে অত্যন্ত কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি যেন বারবার বলছে তাকে ছেড়ে না যেতে, তার পাশে থেকে অন্তত একটি সুযোগ দিতে। সায়রা সেই আকুতি ভরা চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। আরাফ সায়রার দিকে এগিয়ে আসার আগেই সাফওয়ান তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়াল। সে জ্বলন্ত চোখে আরাফের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ভুলেও আর এগোনোর চেষ্টা করিস না। সাফওয়ান এবার জারিফকে ইশারা করল সায়রাকে নিয়ে গাড়িতে বসতে। জারিফ কথা না বাড়িয়ে সায়রাকে নিয়ে হাঁটা শুরু করলো। আরাব সেদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে এবার সাফওয়ানের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, সাফওয়ান, প্লিজ আমাকে একটা সুযোগ দে। আমার আইডিকে নিয়ে যাস না, আমি ওকে ছাড়া বাঁচবো না। তোকে মুখে না বললেও তুই তো জানতিস আমি তোর বোনটাকে কত পছন্দ করি। 4 বছর ধরে যাকে না দেখে ভালোবেসেছি তাকে সামনে পেয়েও না চিনতে পেরে কষ্ট দিয়েছি, অবহেলা করেছি, কিন্তু তবুও তো আমি তোর বোনকেই ভালোবেসেছি। সায়রা মায়াপুরী নয় ভেবেও আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর এখন যখন জানলাম ওই মেয়েটা আমার মায়াপুরী, তখন আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? মানছি আমার ভুল হয়েছে, কিন্তু সেই ভুলের শাস্তি হিসেবে কি ওকে আমার থেকে কেড়ে নিবি? আমাকে অন্যভাবে শাস্তি দে, কথা দিচ্ছি। ভবিষ্যতে তোর পুতুলের চোখ দিয়ে সুখের অশ্রু ব্যতীত এক ফোঁটা দুঃখের জলও ঝরতে দেব না। প্লিজ একটা সুযোগ দে। সাফওয়ান আরাবের আকুতি ভরা কথাগুলো শুনেও না শোনার ভান করল। সে শীতল গলায় বলল, তুই পুতুলকে ভালোবাসিস ঠিকই, কিন্তু তুই ওকে অনেক বেশি কষ্ট দিয়েছিস। আর আমি আমার পুতুলের জীবনে তাকে কষ্ট দেয় এমন কোনো জিনিস বা মানুষ কাউকেই রাখি না। কথাটা শুনে আরাভের বুকে কাঁটার মতো বিচ্ছে, মুখে অন্ধকার নেমে এলো। তা দেখে সাফওয়ান বাঁকা হেসে যোগ করল, আর একটা কথা কি জানিস, আমার পুতুলকে একবার যে হারায় সে দ্বিতীয়বার আর তাকে ফিরে পায় না। সাফওয়ান আর এক মুহূর্তও দাঁড়াল না, গটগট করে গেটের দিকে হেঁটে চলে গেল। তার বলিষ্ঠ সুঠাম দেহের চলনে আভিজাত্য ঠিকরে পড়ছে। সে যেভাবে এসেছিল সেভাবেই রাজকীয় ভঙ্গিতে গাড়িতে গিয়ে বসো। জানালার পাশে বসা সায়রা মাথা তুলে দেখল কিছুটা দূরে দাঁড়িয়ে আরাব এখনও তার দিকে তাকিয়ে আছে। সেই চোখে হাজারো না বলা কথা আর ফিরে পাওয়ার আকুতি। সায়রা আরাবের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনার জীবনের শুরু থেকেই আমার কোনো জায়গা ছিল না। আমার অনাকাঙ্ক্ষিত আগমনে যে জায়গাটা দখল করেছিলাম, আজ থেকে সেটাও খালি করে দিলাম। এবার আপনি খুশি থাকুন। আপনাকে আর আমার চেহারা দেখতে হবে না, যে চেহারা দেখতেও আপনার রুচিতে বাধত। কথাগুলো ভাবতে ভাবতেই সায়রার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে ভাইয়ের আড়ালে দ্রুত চোখের জল মুছে নিল। কয়েক মিনিটের মধ্যেই তীব্র ইঞ্জিনের গর্জন তুলে ধোঁয়া উড়িয়ে মার্সিডিজ গাড়িটি চলে গেল। তার পেছনে থাকা অন্য দুটো গাড়িও হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। আরাভ ওদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার আইরি আর তার কাছে নেই। সে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তোমাকে পাওয়ার পর হারানোর যে যন্ত্রণা, তা না পাওয়ার যন্ত্রণার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। রহমত হোসেন আর হুসনারা হোসেনের 3 ছেলে মেয়ে ছিল, হাসান, সুফিয়া আর শারমিন। রহমত আর হুসনারা এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাদের 3 ভাই বোনকে আগলে বড় করে তোলেন। আর দিলওয়ারা বেগম বড় হওয়ার পর সুফিয়া ভালোবেসে ফেলেন সরোয়ার চৌধুরীকে, কিন্তু হোসেন মঞ্জিলের কেউ সে কথা জানত না। সুফিয়ার বিয়ে
অন্যত্র ঠিক করা হলে তিনি সবাইকে জানানোর চেষ্টা করেন, কিন্তু সাহস করে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বিয়ের দিন সুফিয়া সরোয়ার চৌধুরীর সাথে পালিয়ে যান। এই ঘটনা জানাজানি হওয়ার পর হোসেন মঞ্জিলের সবাইকে পাত্রপক্ষের সামনে ভীষণ অপমানিত হতে হয়। সেদিন থেকেই হোসেন মঞ্জিলে সুফিয়ার নাম নেওয়া বারণ হয়ে যায়। সবার কাছে সুফিয়া তখন থেকেই মৃত। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। সবাই ভুলে গেলেও সুফিয়ার ভাই হাসান ভুলতে পারেননি, কারণ সুফিয়া আগেই হাসানকে তার ভালোবাসার কথা জানিয়েছিলেন। হাসান তখন বাড়ির কাউকে তা বলতে পারেননি বলে মনে মনে এক তীব্র অপরাধবোধে ভুগতেন। তার মনে হতো সেদিন যদি তিনি মুখ খুলতেন তবে হয়তো তার বোনকে পালিয়ে যেতে হতো না। চাচাও হয়তো মেনে নিতেন। হাসানের বিয়ের পর জারিফের জন্মের সময়ই তার মা মারা যান। জারিফ জানত না যে তার আরও একজন ফুফু ছিলেন। হাসান ধীরে ধীরে তার ছেলেকে সুফিয়ার কথা বলতেন। বাবার মুখে গল্প শুনে জারিফ বায়না ধরো তার অন্য ফুফুর কাছে যাওয়ার জন্য। হোসেন মঞ্জিলের সবার অগোচরে হাসান তার বোন সুফিয়ার খোঁজ করতে শুরু করেন এবং একদিন পেয়েও যান। এরপর থেকে হাসান আর জারিফের নিয়মিত যাতায়াত শুরু হয় সুফিয়ার বাসায়, যা হোসেন মঞ্জিলের কেউ টের পায়নি। মা মারা যাওয়ার পর জারিফকে দেওয়ার মতো সময় বাড়িতে কারও ছিল না। সবারই নিজের নিজের সন্তান আর সংসার নিয়ে ব্যস্ততা ছিল। বাড়ির লোকজন জারিফের দেখাশোনা করলেও মায়ের অভাব তো আর পূরণ হতো না। কিন্তু সুফিয়ার কাছে এলে তিনি নিজের সন্তানের মতো ভাইয়ের ছেলেকে আগলে রাখতেন। সায়রা তখন খুব ছোট। জারিফের বয়স যখন বেশ সমবয়সী ছেলেরা যখন খেলাধুলা বা ফোন নিয়ে ব্যস্ত থাকত, তখন জারিফ সব কিছু ফেলে সায়রার সাথে বাচ্চাদের মতো খুনসুটি আর খেলা করত। সায়রাও সাফওয়ান আর জারিফকে ছাড়া আর কিছু বুঝতো না। সায়রার কাছে তার সবটুকু পৃথিবী ছিল তার এই দুই ভাই, সাফওয়ান ভাই আর জিরাফ ভাই। জারিফের খুব ইচ্ছে হতো সায়রাকে তার বাকি ভাই বোনদের সাথে দেখা করাতে এবং তার বড় ফুফুকে ছোট ফুফুর মতো নিজেদের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু বাবার কড়া নিষেধের কারণে সে কিছু করতে পারত না। একদিন সায়রা এসে জারিফকে বলল, জানো জিরাফ ভাই, আজকে আমার ক্লাসের একটা মেয়ে আমায় বলে তার নাকি নানু নেই। ওর নানু বাড়ি আছে আর ও কাল সেখানে যাবে। সে কথা শুনে জারিফ সায়রাকে বলেছিল যে তারও নানু বাড়ি আছে। সায়রা তখন ছোট ছিল, তাই সে মায়ের কাছে বায়না ধরল নানু বাড়ি যাওয়ার জন্য। সুফিয়া চৌধুরী তখন বলতেন তার নানু বাড়ি নেই, শুধু মামা আর এই জিরাফ ভাই আছে। কিন্তু সায়রা দিন দিন আরও বেশি বায়না করতে লাগল। তা দেখে হাসান চৌধুরী ঠিক করলেন সুফিয়াকে এবার হোসেন মঞ্জিলে নিয়ে যাবেন। তিনি ভেবেছিলেন অনেক বছর পেরিয়ে গেছে, হয়তো সবাই ক্ষমা করে দেবে এবং সুফিয়ার প্রতি কারো মনে আর রাগ থাকবে না। হাসান সুফিয়াকে জানালেন যে শারমিন অসুস্থ এবং সে তাকে দেখতে চেয়েছে। অসুস্থ ছোট বোনের খবর শুনে এবং সায়রার নানু বাড়ি যাওয়ার জেদ দেখে সুফিয়া শেষ পর্যন্ত হোসেন মঞ্জিলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সরোয়ার চৌধুরী কাজের প্রয়োজনে বাইরে ছিলেন, তাই হাসান নিজে ড্রাইভ করে সুফিয়া, সাফওয়ান, সায়রা আর জারিফকে নিয়ে হোসেন মঞ্জিলে গেলেন। সেখানে যাওয়ার পর বড় চাচা রহমান হোসেন সুফিয়াকে অত্যন্ত খারাপ ভাষায় কড়া কথা শোনালেন। নিজের চাচার মুখে এমন খারাপ অপমানজনক কথা শুনে সুফিয়া সাফওয়ানকে বললেন সায়রাকে নিয়ে গাড়িতে গিয়ে বসতে। তিনি চাননি নানু বাড়ি নিয়ে বাচ্চাদের মনে কোনো খারাপ স্মৃতি থাকুক। সাফওয়ান সায়রাকে গাড়িতে বসিয়ে দিয়ে আবারও ফিরে এসে আড়াল থেকে সব শুনতে লাগল সুফিয়াকে যখন অপমান করা হচ্ছিল। তখন ছোট জারিফ দিলোয়ারা বেগমের কাছে গিয়ে কান্নাকাটি করছিল। দাদি প্লিজ ফুপুকে বকিও না, ফুপুকে আসতে দাও প্লিজ, মেনে নাও। সে গলা ফেটে চিৎকার করে ছোট ফুফু শারমিন শাহরিয়ারকে ডাকছিল, কিন্তু সেদিন কেউ এগিয়ে আসেনি। জারিফ হোসেন মঞ্জিলের সবার কাছে গিয়ে হাত পা ধরে মিনতি করছিল যাতে তার ফুপুকে অপমান করা না হয়, না বকে, কিন্তু কেউ ছোট জারিফের কথা শুনল না। রহমান হোসেনের মুখের ওপর কথা বলার সাহস সে বাড়িতে কারো ছিল না,
তাই সব অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। তাই সবার ইচ্ছে থাকলেও জারিফের কান্নায় কেউ সাড়া দিতে পারেনি। শেষ পর্যন্ত সুফিয়া অপমানের বোঝা নিয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হলেন এবং জারিফও ফুপুর সাথে চলে এলো। পেছনে দাঁড়িয়ে সব কিছু দেখেছিল কিশোর সাফওয়ান। সেদিন থেকেই হোসেন মঞ্জিলের সবার প্রতি তার মনে তীব্র ক্ষোভ জন্মেছিল। তার ছোট বোনের আবদার রাখতে এসে তার মাকে যে অপমান সহ্য করতে হয়েছিল। সাফওয়ান সেদিনই শপথ করেছিল একদিন সে এই বাড়িতে ফিরে আসবে এবং তার মায়ের অপমানের যোগ্য জবাব দেবে। ফিরে যাওয়ার পথে সুফিয়া গাড়ি ড্রাইভ করার সময় ভীষণ অন্যমনস্ক ছিলেন। চাচার সেই কটু কথাগুলো মনে পড়ে, বারবার তার চোখ ফেটে জল আসছিল। সেই মানসিক অবস্থায় খেয়াল না করায় গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। ভাগ্যক্রমে বাচ্চারা বেশি আহত না হলেও সুফিয়া নিজে প্রচণ্ড আঘাত পান। মৃত্যুঞ্জয় সুফিয়া সাফওয়ান আর জারিফের হাত সায়রার ওপর রেখে বলেছিলেন। সুফিয়া জারিফকে আরও বলেছিলেন হোসেন মঞ্জিলে ফিরে যেতে, কারণ সেখানে তার বাবা একা, সে যেন সবার সাথে সম্পর্ক বজায় রাখে, সবার খেয়াল রাখে। জারিফ সুফিয়ার শেষ কথা রাখতে সেই বাড়িতে ফিরে গিয়েছিল ঠিকই, কিন্তু সবার সাথে তার সম্পর্ক বদলে গিয়েছিল। তার মনে হয়েছে যদি তার ফুপুকে অপমান করে তাড়িয়ে না দিত তাহলে তার ফুপু বেঁচে থাকত। সে শুধু তার বাবার সাথে কথা বলল, বাকিদের এড়িয়ে চলল। কয়েক বছর পর হাসান চৌধুরী যখন মারা যান তখন জারিফ MBBS করার জন্য বিদেশে চলে যায় এবং হোসেন মঞ্জিলের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। বছরে 1-2 বার কল করে খবর নিত শুধু, আর দূর থেকে সাফওয়ানের সাথে মিলে সায়রাকে আগলে রাখার দায়িত্ব পালন করে যায়। হোসেন মঞ্জিলের কেউ জানতেও পারল না যে সুফিয়া মারা গেছেন। জারিফ কিংবা হাসান তাদের কেউই এই খবর হোসেন মঞ্জিলে আর জানাননি। এত অপমানের পর কেনই বা তাঁরা আবার সেই বাড়ির সাথে যোগাযোগ করবেন? এভাবে বছর 2 কেটে যাওয়ার পর রহমান হোসেনও অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর ঠিক আগে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি দিলোয়ারা বেগমকে অনুরোধ করেছিলেন সুফিয়ার খোঁজ করতে। তিনি তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু অনেক খুঁজেও কেউ আর সুফিয়ার দেখা পায়নি। কেউ জানতেই পারল না যে সুফিয়া ততদিনে এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছেন। সাফওয়ান আর জারিফ সায়রাকে নিয়ে এখন জারিফের ফ্ল্যাটে এসেছে। সাফওয়ানের নিজের কেনা নতুন ফ্ল্যাটটির কাজ এখনও কিছুটা বাকি। কথা ছিল সাফওয়ান আরও কয়েকদিন পর আসবে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, কিন্তু তার পুতুলের টানে সব কাজ ফেলে সে আগেই চলে এসেছে। তাই আপাতপক্ষেই ভাই বোন 3 জন ফ্রেশ হতে চলে গেল। সায়রা দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসো। জারিফ কিচেনে গেল কিছু খাবারের ব্যবস্থা করতে। সাফওয়ান একবারে গোসল সেরে বের হলো। তার পরনে কালো টি-শার্ট আর সাদা ট্রাউজার। জিম করা সুঠাম দেহে পোশাকটি একদম আটসাট হয়ে লেগে আছে, যা তার 6 প্যাক শরীরের গঠন স্পষ্ট করে তুলছে। সাফওয়ান এসে সায়রার পাশে বসল, আর জারিফ ঝটপট কিছু স্ন্যাক্স নিয়ে সায়রার অন্য পাশে জায়গা নিল। সায়রা দুজনের দিকে মুখ ভার করে অভিমানী সুরে বলল, তোমরা দুজনেই গোসল করে কাপড় পাল্টে নিয়েছো, কিন্তু আমার কাপড় কোথায়? আমাকে তো কাপড় নেওয়ার সময়টুকুও দাওনি তোমরা। আমারও তো ভীষণ গরম লাগছে, তাই না? সায়রার কথা শুনে 2 ভাই একে অপরের দিকে তাকাল। সাফওয়ান মৃদু হেসে জারিফকে বলল, জারিফ, পুতুলের জন্য আনা লাগেজগুলো রুমে দিয়ে আয় তো। অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। সাফওয়ানের তড়িঘড়ি করে সায়রার রুমে লাগেজগুলো রাখতে গেল। সাফওয়ান সায়রার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি থাকতে আমার পুতুলের কোনো কিছুর অভাব হতে দেব না। সায়রা আবেগে ভাইকে জড়িয়ে ধরল। সাফওয়ানও পরম মায়ার তার কলিজার টুকরাকে আগলে নিল। কিছুক্ষণ ওভাবে থাকার পর সায়রা নিজের রুমে গেল। রুমে গিয়ে দেখল 5টি বিশাল লাগেজ রাখা। সে অবাক হয়ে সেগুলো খুলতে শুরু করলো। একটি লাগেজ ভর্তি দামি সব 3 পিস, অন্যটিতে লং হিজাবি গাউন, টপস, টি-শার্ট আর লেগিংস। তৃতীয় লাগেজটি খুলতেই দেখল সেটি বিদেশি চকলেট দিয়ে ঠাসা। বাকিগুলোতে রয়েছে নামি ব্র্যান্ডের কসমেটিক্স, হিজাব আর নিকাব। সাফওয়ান বিদেশ থেকে আসার সময় সায়রার পছন্দ আর বর্তমানের পোশাকের ধরন মাথায় রেখে 2 হাত ভরে কেনাকাটা করেছে। এত সব দেখে সায়রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত পোশাক সে কবে পরবে?
তবে সে জানে ভাইয়া আর জিরাফ ভাই তার ক্ষেত্রে সব সময় একটু বেশি বেশি করে। সায়রা আর কথা না বাড়িয়ে একটি টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর গোসল সেরে সে যখন বের হলো তখন তার পরনে বেবি পিঙ্ক টি শার্ট আর কালো প্লাজো, গলায় একটি ওড়না জড়ানো, তার কোমর সমান ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। সে নিজের প্রয়োজনীয় কিছু পোশাক বের করে নিয়ে বাকিগুলো আবার লাগেজে গুছিয়ে রাখল, কারণ কয়েকদিন পরেই তো তাদের নতুন ফ্ল্যাটে উঠতে হবে। সায়রা ড্রয়িং রুমে এসে দেখল জারিফ আর সাফওয়ান বসে তাদের বিজনেস সংক্রান্তি আলোচনা করছে। সে দুই ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কিছু তো রান্না করতে হবে, নইলে রাতে খাবে কি? সায়রা ফ্রিজ খুলে দেখল মাছ, মাংস, মুরগি সবই আছে। সে এক বাটি মুরগির মাংস বের করে ভিজতে দিল, তারপর চুলায় ভাত বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কাটতে শুরু করলো। কাজ করতে করতে সায়রার বারবার শারমিন শাহরিয়ারের কথা মনে পড়ছিল, রান্নাঘরে তার সাথে কাটানো সেই খুনসুটির মুহূর্তগুলো, মায়ের মতো সেই শাসন আর আদর, রান্নায় ধমক দিয়ে বারণ করা, সব কিছুই সায়রার চোখের সামনে ভাসছে। তার ভীষণ মনে পড়ছে আরিশার কথা, যার সাথে সে স্নোকে নিয়ে বাগানে দৌড়াদৌড়ি করত। আচ্ছা, এখন কি আম্মু আব্বু আর আরও তাকে মনে করছে? আর মিস্টার শাহরিয়ার, তার কি একবারও সায়রার কথা মনে পড়ছে? ভাবনাটা আসতেই সায়রা নিজের মনেই তাচ্ছিল্যের হাসি হাসল। সে বিড়বিড় করে বলল, আমাকে কেন মনে পড়বে ওনার? উনি তো চাইতেনই আমি যেন তার জীবন থেকে তাড়াতাড়ি চলে যাই। এখন নিশ্চয়ই খুব সুখী আছেন, খুশি আছেন। সায়রা নামের কাউকে আর সহ্য করতে হবে না, দেখতেও হবে না। কথাগুলো ভাবতে ভাবতেই সায়রার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। তার কেন এত কষ্ট হচ্ছে? সে তাকে মনে করুক বা না করুক তাতে সায়রার কি? তবুও কি মানুষটার মনে এক ফোঁটা জায়গা হলো না তার জন্য? ভাবনার ঘোরেই ঘটে গেল অঘটন। পেঁয়াজ কাটতে গিয়ে অন্যমনস্ক হওয়ায় সায়রার হাতে ছুরি লেগে বেশ গভীর হয়ে কেটে গেল। ব্যথায় চিৎকার করে উঠল সায়রা। ড্রয়িং রুমে বসে থাকা সাফওয়ান আর জারিফ সায়রার চিৎকার শুনে তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটে এলো। এসে দেখল সায়রা তার হাত চেপে ধরে ফুপিয়ে কাঁদছে, আর আঙুল থেকে চুইয়ে তাজা রক্ত মেঝেতে পড়ছে। সাফওয়ান অস্থির হয়ে সায়রার কাছে গিয়ে তার হাত নিজের হাতে নিল এবং ফু দিতে দিতে বলল, পুতুল, হাত কাটলো কিভাবে? সায়রা ব্যথায় কাঁদছে। নাকি আরাভের আরাভের অবহেলার কথা ভেবে কাঁদছে তা সে নিজেও জানে না। সাফওয়ান পরম মমতায় বোনকে জড়িয়ে ধরে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসাল। জারিফকে দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে বলল। জারিফ এসে সায়রার ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং করে দিল। দুজনে যখন জিজ্ঞেস করলো রান্নাঘরে কেন গিয়েছিল, তখন সায়রা দুই ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, রান্না করতে, নইলে খাবো কি আমরা? একটা শুনে দুজনেই একসাথে বলে উঠল যে এসব নিয়ে তাকে একদম চিন্তা করতে হবে না, সে কি খেতে চায় শুধু বলে দিলেই তারা রেঁধে খাওয়াবে। সায়রা আর কথা না বাড়িয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলো, আর দুই ভাই মিলে রান্নাঘরে গেল রাতের খাবারের ব্যবস্থা করতে। টিভি দেখলেও সায়রার মন পড়ে আছে হোসেন মঞ্জিলে, তার শ্বশুর শাশুড়ি আরও নানমণি, সবার কথা তার ভীষণ মনে পড়ছে। আরাফের কথা মনে পড়লেও সে বারবার নিজের কাছে তা অস্বীকার করার চেষ্টা করছে। তার মন বলছে মনে পড়ছে, কিন্তু মস্তিষ্ক বলছে না। তবে দুই ভাইয়ের সামনে সে সব গোপন করে রাখল। এত বছর পর ভাইদের ফিরে পেয়ে সে খুশি ঠিকই, কিন্তু যদি প্রিয় মানুষগুলো সাথে থাকতো তবে পূর্ণতা পেত সেই খুশি। চলবে। সাফওয়ান সায়রাকে নিয়ে আসার পরপরই আরাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সে গ্রামে গিয়েছিল তার আইডির টানে। আইডি যখন নেই সেখানে থেকে সে কি করবে? রাত 12টা নাগাদ আরাব শাহরিয়ার ভিলায় পৌঁছালো। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে সে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই অভ্যাসবশত ড্রয়িং রুমের এদিক ওদিক তাকাল সে। কাউকে না দেখে এক নিমেষেই সায়রার শূন্যতা তাকে গ্রাস করল। আগে প্রতিদিন অফিস থেকে ফিরে সে দেখত আরিশা আর সায়রা স্নোকে নিয়ে খেলছে, আর আম্মু রান্নাঘরে ব্যস্ত। আরাফের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে লাগেজ নিয়ে নিজের রুমে গিয়ে দরজা খুলতেই নাকে এক পরিচিত ঘ্রাণ ধাক্কা দিল। তার আইরির শরীরের সেই
চিরচেনা মেয়েলি মিষ্টি সুবাস, রুমের বাতাসে সেই ঘ্রাণ এখনও যেন মিশে আছে। প্রতি সেকেন্ডে সায়রার স্মৃতি আরাফকে দহন করছে। সে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর গোসল সেরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। তার পরনে গ্রে কালারের টি শার্ট আর সাদা ট্রাউজার, যা তার পেশিবহুল বলিষ্ঠ সুঠাম দেহের সাথে একদম আটসাট হয়ে লেগে আছে। রুমে আসতেই সায়রার অনুপস্থিতি আবারও তাকে ঘিরে ধরল। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখল সায়রার ব্যবহৃত জিনিসগুলো পড়ে আছে, অথচ সেই জিনিসের মালিক কোথাও নেই। আরাব অস্থির হয়ে রুমে পায়চারি করতে লাগলো। তার কিছুই ভালো লাগছে না, বুকের ভেতরটা যেন হাহাকার করছে, বড্ড বেশি জ্বলছে। আরাব আর সইতে পারল না। সে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু আজ ঘুম যেন তার চোখের সীমানায় ধরা দিতে চাইছে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। এই বিছানাতেও সায়রার গায়ের সেই মাদকতাময় সুবাস লেগে আছে। আরাব এবার হাঁসফাঁস করতে লাগলো। প্রতিদিন তার আইরি তার বুকে মাথা দিয়ে ঘুমাতো, আর আজ এই বিশাল বুকটা খাঁ খাঁ করছে। তার আইরির সেই ছোট্ট আদুরে নরম শরীরটা বুকে না জড়ালে আরাভের দু চোখের পাতা এক হয় না। অস্থিরতা যেন কমার বদলে বেড়েই চলেছে। আরাব মনে মনে বিড়বিড় করল, জান, তোমার অনুপস্থিতিতে এই ঘরটা ভীষণ খালি লাগছে, ঠিক আমার জীবনের মতো। তোমাকে ছাড়া এই ঘরের দেয়ালগুলো যেন আমাকে গিলে খাচ্ছে। আরাব আর রোমে স্থির থাকতে পারল না। সায়রার স্মৃতিগুলো তার অনুপস্থিতিকে বারবার মনে করিয়ে দিয়ে তাকে ক্ষতবিক্ষত করছিল। সে ব্যালকনিতে গিয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। এই বিশাল আকাশেও যেন কেউ রং তুলি দিয়ে তার আইরির প্রতিচ্ছবি এঁকে রেখেছে। আইরে, তোমার অভিমানের পাল্লা কি এতটাই ভারী ছিল যে আমার এই হাহাকার তোমার কানে পৌঁছাচ্ছে না? প্লিজ জান, ফিরে এসো না। এই শূন্য বুকে ফিরে এসে আমাকে পূর্ণ করে দাও। কথাগুলো বলতে বলতে আরাভের কণ্ঠরোধ হয়ে এলো। তার প্রতিটি শব্দে মিশে আছে সীমাহীন হাহাকার। আরাভের এই ছটফটানে যদি সায়রা একবার দেখত, তবে হয়তো সে কিছুতেই তাকে ছেড়ে থাকতে পারত না। সারা রাত এভাবে যন্ত্রণায় দগ্ধ হতে হতে ভোর হয়ে এলো। পাশের মসজিদের মাইক থেকে ভেসে এলো আজানের মিষ্টি ধ্বনি। আজান শুনে আরাব আর বসে রইল না। এখন একমাত্র আল্লাহই ভরসা। সে স্থির করল, তার আইরিকে ফিরে পেতে সে আল্লাহর দরবারেই হাত পাতবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা, না খেয়ে থাকা আর সারা রাতের অনিদ্রায় আরাভের চোখের নিচে কালচে ছায়া পড়ে গেছে। সে দ্রুত অজু সেরে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকাল 6টা, ভোরে সূর্য ওঠার আগে আকাশের বুকে যে লাল আভা ছড়িয়ে পড়ে, তা ধরনীকে এক মায়াবী রূপ দান করেছে। সকালের এই স্নিগ্ধ আবহে ভেসে আসছে সায়রার মিষ্টি কণ্ঠের পবিত্র কোরআন তেলাওয়াত। সায়রা ভোরে আজানের সাথে সাথে উঠে নামাজ পড়ে নেয়। তারপর কোরআন নিয়ে আজানের সাথে সাথেই উঠে নামাজ পড়ে নেয়। তারপর কোরআন নিয়ে ব্যালকনিতে বসে হিমশীতল বাতাস শুরু করে, যা তার মনে এক অপার্থিব প্রশান্তি এনে দেয়। সায়রার পরনে গাঢ় সবুজ রঙের এমব্রয়ডারি করা একটি কামিজ আর সাদা সালোয়ার। ওড়নাটি গোল করে মাথায় ও মুখে জড়িয়ে রেখেছে। সে সাদা ওড়নায় সায়রাকে ঠিক সকালে সদ্য ফুটে ওঠা কোনো স্নিগ্ধ ফুলের মতো লাগছে। সাফওয়ান নামাজ শেষ করে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে তার পুতুলের তেলাওয়াতও শুনছিল। সে সায়রার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি পুতুল, একদম আম্মুর প্রতিচ্ছবি। ছোটবেলায় আম্মুও পাশে বসিয়ে এভাবেই কোরআন তেলাওয়াত শোনাতেন। দীর্ঘ 4 বছর তোর এই কণ্ঠটা কতটা মিস করেছি জানিস? পুতুলের ভাইয়ার যে তুই ছাড়া আর কেউ নেই। আম্মুকে কথা দিয়েছিলাম তোকে মোমের পুতুলের মতো আগলে রাখবো, কিন্তু 4 বছর আগে আমার সেই ক্ষমতা ছিল না বলে আমি ব্যর্থ হয়েছিলাম। এখন আমার যশ, খ্যাতি আর ক্ষমতা সব আছে। যারা তোকে কাঁদিয়েছে তাদের প্রত্যেককে জাহান্নাম দেখিয়ে ছাড়বে এই সাফওয়ান চৌধুরী। এটা এক ভাইয়ের তার বোনকে দেওয়া কথা। তোর অতীতের কোনো কালো ছায়া আমি তোর জীবনে আর থাকতে দেব না। সায়রা কোরআন তেলাওয়াত শেষ করে কোরআন শরীফ কপালে ঠেকিয়ে সালাম করল। রুমে ফেরার সময় তার চোখে পড়ল ব্যালকনির দরজায় দাঁড়িয়ে আছে তার ভাইয়া। সায়রা খুশি হয়ে এগিয়ে আসতেই সাফওয়ান তার মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। সায়রা হেসে কোরআন শরীফটি যথাস্থানে রেখে এসে ভাইকে জড়িয়ে ধরল। সাফওয়ানও তার আদরের পুতুলকে বুকে আগলে নিয়ে মাথায় আলতো চুমু খেয়ে বলল, তুই জানিস পুতুল, গত 4 বছর আমি কতটা মিস করেছি সকালে উঠে তোর ওই মিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত।
সায়রা ভাইয়ের কথায় হেসে সায় দিয়ে বলল, আমিও তোমায় অনেক মিস করেছি ভাইয়া। তোমার ওই দরজায় দাঁড়িয়ে আমার তেলাওয়াত শোনা, তেলাওয়াত শেষে তোমায় জড়িয়ে ধরা, আর তারপর এইভাবেই হাত পেতে দেয়া। বলতে বলতেই সায়রা আবদারের সুরে এক হাত বাড়িয়ে দিল। সাফওয়ান হেসে সায়রার কথা শেষ করে দিয়ে বলল, আর তারপর আমার কুড়িয়ে আনা ফুল তোর হাতে তুলে দেওয়া, তাই তো? সাফওয়ান নামাজ শেষে ফেরার পথে রাস্তার ধারে ফুটে থাকা কিছু ডেইজি ফুল নিয়ে এসেছে তার পুতুলের জন্য। ছোটবেলা থেকেই সাফওয়ান যখন মসজিদে নামাজ পড়তে যেত, ফেরার সময় বোনের জন্য কোনো ফুল নিয়ে আসতো। সেটা রাস্তার ধারের কুড়িয়ে পাওয়া ফুল হোক কিংবা গাছ থেকে ছিঁড়ে আনা, এটাই ছিল তাদের চিরচেনা অভ্যাস। কোনোদিন ফুল আনতে দেরি হলে সায়রা মুখ ভার করে বসে থাকত। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, আর সাফওয়ান তখন গাদাখানেক ফুল এনে বোনের অভিমান ভাঙাত। সায়রা ভাইয়ের দিকে তাকিয়ে একটু দুষ্টুমি করে বলল, আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান তার বোনের জন্য রাস্তা থেকে ফুল কুড়িয়ে এনেছে। এটা যদি নিউজ হেডলাইন হয় তবে কেমন হবে বলো তো ভাইয়া? বোনের রসিকতা দেখে সাফওয়ান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাফওয়ান চৌধুরী পৃথিবীর বাকি সবার জন্য বড় বিজনেসম্যান হতে পারে, কিন্তু সে সবার আগে তার পুতুলের ভাইয়া। এই পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বড়। সায়রা অনেকক্ষণ ধরে ভাইয়ের সাথে গল্প করল। 4 বছরের জমানো সব কথা যেন আজ একদিনেই বলে শেষ করতে চাই সে। সাফওয়ানও খুব মন দিয়ে তার পুতুলের প্রতিটি কথা শুনল। বেশ কিছুক্ষণ পর সাফওয়ান সায়রাকে নিয়ে নিচে নেমে গেল। কিছু খেয়ে নিয়ে সে আজ পুতুলকে নিয়ে একটু বাইরে বেরোবে। সায়রা যে সুফিয়ার মেয়ে তা জানার পর হোসেন মঞ্জিলের সবাই যেমন খুশি হয়েছে, তেমনি সুফিয়া আর এই পৃথিবীতে নেই শুনে সবার অপরাধবোধ আরও বেড়ে গেছে। এতদিন সবার মনে এক চিলতে আশা ছিল যে সুফিয়ার দেখা পেলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুফিয়া বেঁচে থাকলে হয়তো ক্ষমা করেও দিতেন, কিন্তু এখন যার কাছে ক্ষমা চাইবে সেই মানুষটাই তো আর নেই। সত্যিটা জানার পর সবার মন খারাপ থাকলেও নুহার বিয়ের তোড়জোড় পুরোদমে চলছে। আজ নুহার বিয়ে, তাই সবাই ভীষণ ব্যস্ত। শারমিন শাহরিয়ার নিজের রুমে বসে নীরবে চোখের জল ফেলছেন। তার যেন আর কিছুই করার নেই। পেছন থেকে আহসান শাহরিয়ার তার কাঁধে হাত রাখলেন। শারমিন শাহরিয়ার অশ্রুসিক্ত নয়নে স্বামীর দিকে তাকালে আহসান শাহরিয়ার পরম মমতায় স্ত্রীর চোখের জল মুছে দিয়ে বললেন, শারমিন, তুমি এভাবে কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে? আমি আপার মেয়েকে এতদিন কাছে পেয়েও চিনতে পারিনি, আর যখনই চিনতে পারলাম তখনই সাপায়ন এসে ওকে নিয়ে গেল। সাপায়ন হয়তো কোনোদিন এই সায়রাকে জানতেও দেবে না যে এই হোসেন মঞ্জিলেই ওর নানার বাড়ি। আমি আপার রেখে যাওয়া আমানতকেও নিজের কাছে আগলে রাখতে পারলাম না। দেখো শারমিন, অতীতে যা হয়েছে তা হয়তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ তো আমরা চেষ্টা করলে ঠিক করতে পারি। তাই এখন যা হয়েছে তা ভুলে গিয়ে নুহার বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ করো, তারপর ঢাকায় ফিরে আমরা সব কিছু ঠিক করার চেষ্টা করব। শারমিন শাহরিয়ার স্বামীর কথায় সায় দিয়ে চোখের জল মুছে নিচে নেমে গেলেন সবার কাজে হাত লাগাতে। এদিকে দরজার বাইরে আরিশা যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে যা শুনল তা কি বিশ্বাসযোগ্য? হোসেন মঞ্জিল সায়রার নানা বাড়ি, তার মানে সায়রা সেই সুফিয়া খালুমনির মেয়ে, যার জন্য সে তার মাকে প্রায়ই কাঁদতে দেখত। আরিশা মনে মনে ভাবো, তার মানে সারু আমার খালাতো বোন? ও সারু, আল্লাহ আমাদের সম্পর্ক আগে থেকেই ঠিক করে রেখেছিল। তাই তো প্রথমে তোর সাথে আমার বন্ধুত্ব হলো, তারপর তুই আমার ভাইয়ের বউ হলি, আর এখন জানলাম তুই আমার খালাতো বোন। এখন যে তোকে গিয়ে একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারবো কখন যে। এই বিয়ে বাড়িতে তোকে ছাড়া একদমই ভালো লাগছে না। তুই চলে যাওয়ার পর এবারের আনন্দ একদম ফিকে পড়ে গেছে। সায়রার কথা মনে পড়তেই আরিশার চোখে পানি চিকচিক করে উঠল। পরক্ষণেই তার মনে হলো, ওই রাগী লোকটা কি সারুর সাথে দেখা করতে দেবে? সবার সাথে এমন গম্ভীরভাবে কথা বলছিল। তবে যাই বলি, সারুর ভাইয়ার অ্যাটিটিউড আর পার্সোনালিটি কিন্তু মারাত্মক সুন্দর। সকাল 10টা। একটি ক্যাফের ভেতরের দিকের কোণার জানালার পাশের টেবিলে কাঁচুমাচু হয়ে বসে আছে জারিফ। তার সামনে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জারিফ মেয়েটির দিকে তাকিয়ে কিছুটা আদুরে গলায় বলল, বিশ্বাস করো জান, আমি তোমাকে সব কিছুই জানাতাম। জারিফের কথা শুনে মেয়েটি যেন তেলেবেগুনে জ্বলে উঠল। সে দাঁত কিড়মিড় করে বলল, কখন বললে তুমি আমাকে? গতকাল এসব ঘটনা ঘটে গেল, অথচ তুমি আমাকে কিছুই জানাওনি। আমি সব জানতে পারলাম আরুর কাছ থেকে।
আরিশার নাম শুনতেই জারিফ মনে মনে বিরক্ত হলো। মনে মনে ভাবল, এখানেও ওকে আগেভাগে পণ্ডিতগিরি করে আমাকে ফাঁসাতে হলো। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। সে মেয়েটির হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জান, আমি কি তোমার কাছে কখনো কিছু লুকিয়েছি? সত্যি বলছি, কাল ফুপুকে নিয়ে আসার পর খুব ব্যস্ত ছিলাম। তার উপর রান্না করতে গিয়েও হাত কেটে ফেলেছে। রাতে কিছুটা জ্বরও এসেছিল। সব মিলিয়ে এত টেনশনে ছিলাম যে তোমাকে জানানোর সময়টুকু পাইনি। সায়রার জ্বরের কথা শুনে মেয়েটি কিছুটা শান্ত হলো। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, শারু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ফুল এখন ভালো আছে। সকালে সাফওয়ান ভাইয়ের সাথে বাইরে বেরিয়েছে। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। তোমার পাল্লায় পড়ে আমাকে কত নাটকই না করতে হচ্ছে। নিজের বয়ফ্রেন্ডকে সবার সামনে অচেনা মানুষের মতো ট্রিট করতে হয়। এসব যদি আরু আর শারু জানতে পারে, তবে ওরা আমার সাথে কি করবে আল্লাহই ভালো জানে। মাইশাকে ভয় পেতে দেখে জারিফ তার হাতটা আরও শক্ত করে ধরে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মাইশুরানি, আমি আছি তো। আমি আমার ফুলকে সব বুঝিয়ে বলবো। মাইশা আর কিছু না বলে জারিফের সাথে এদিক সেদিক নিয়ে গল্প করতে লাগলো। অনেকক্ষণ কথা বলার পর সে হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, সত্যি কি শারু আরব স্যারের কাছে আর ফিরে যাবে না? জারিফ আনমনে দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা একমাত্র সাফওয়ান ভাই বলতে পারবেন। আমি নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। দেখা যাক কি হয়। সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু আরাব বিধ্বস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। নাওয়া খাওয়া সব ভুলে গেছে সে। তার মাথায় এখন একটাই চিন্তা, কি করে তার আইরিকে নিজের কাছে ফিরিয়ে আনা যায়। ওদিকে সায়রা তার ভাইয়ের সাথে সারা সকাল ঘুরে বেরিয়েছে। বাসায় ফিরে জোহরের নামাজ পড়ে সে খানিকটা ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠে সে আরিশা আর মাইশাকে গ্রুপ কল দিল। মাইশা রিসিভ করলেও আরিশা বোধহয় নুহার বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় কলটি ধরতে পারল না। কথা বলতে বলতে মাইশা হঠাৎ সায়রাকে জিজ্ঞেস করল, শারু, তুই কি আরব স্যারের কাছে আর ফিরে যাবি না? মাইশার কথা শুনে সায়রা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভীষণ মন খারাপ করে বলল, না রে, আমি কেন ওনার জীবনে ফিরে যাব? উনি তো শুরু থেকেই এই বিয়েটা মানেন না, তাই ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তোর কি একটুও খারাপ লাগছে না আরব স্যারকে ছাড়া? আমার খারাপ কেন লাগবে? সত্যি বলতো, আরব স্যারকে ছেড়ে এসে তোর কি একটু মন কেমন করছে না? মাইশার এই প্রশ্নে সায়রা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। সায়রাকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে মাইশা অস্থির হয়ে উঠল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, শারু, কি হয়েছে? কাঁদছিস কেন? আচ্ছা থাক, তোকে কিছু বলতে হবে না। মাইশার কথা শেষ হওয়ার আগেই সায়রা কান্নারত অবস্থায় বলে উঠল, আমি বুঝতে পারছি না মাইশু, আমার কেন এত খারাপ লাগছে। খুব কষ্ট হচ্ছে রে। এবারে সবার কথা মনে তো পড়ছেই, কিন্তু মিস্টার শাহরিয়ারের কথা মনে পড়লে বুকটা যেন ফেটে যাচ্ছে আমার। কেন হচ্ছে এমন? আমি তো শুরু থেকেই জানতাম একদিন না একদিন আমায় ওনার জীবন থেকে চলে যেতেই হবে। সায়রার কান্না ভেজা কথাগুলো শুনে মাইশা বেশ বুঝতে পারল সায়রা নিজের অজান্তেই আরাব স্যারকে মনের মণিকোঠায় জায়গা দিয়ে ফেলেছে। মাইশা কোনো ভনিতা ছাড়াই সরাসরি সায়রাকে বলল, তুই ভালোবেসে ফেলেছিস আরব স্যারকে? মাইশার মুখে ভালোবাসার কথা শুনে সায়রা চমকে উঠল। সে কি সত্যিই ভালোবেসে ফেলেছে? না না। সায়রা দ্রুত চোখের জল মুছে নিয়ে মাইশার দিকে তাকিয়ে বলল, না না, কি বলছিস এসব? আমি কেন ভালোবাসতে যাব? পাগল হয়ে গেছিস তুই? কী সব আবল তাবল বকছিস? আমি আবল তাবল বলছি না রে। তুই একবার নিজের মনকে প্রশ্ন করে দেখ, তুই নিজেই উত্তর পেয়ে যাবি। কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি জানি আমি তাকে ভালোবাসি না, হয়তো এতদিন একসাথে ছিলাম তাই এমন লাগছে। তুই অস্বীকার করলেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? এতে তুই নিজেই বেশি কষ্ট পাবি। মন কারো নিয়ন্ত্রণে থাকে না রে শারু। মন চলে তার নিজের নিয়মে। যে যাকে পছন্দ করে তাকে জায়গা দেয়, তাতে মনের মালিকের কোনো হাত থাকে না। তুই না চাই তো আরব স্যারকে ভালোবেসে ফেলেছিস। কথাগুলো বলে মাইশা ফোন কেটে দিল। সায়রা ফোন হাতে নিয়ে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। সে কি সত্যিই ভালোবেসে ফেলেছে? আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, সায়রা আরবের সাথে কাটানো প্রতিটা মনে করতে লাগলো, কিন্তু স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ তার মনে পড়ে গেল বিয়ের পরের দিন আরাফের বলা সেই নিষ্ঠুর কথাটি। সে ফিরে আসলে আমি সায়রাকে ডিভোর্স দেব। মুহূর্তেই সায়রা আবার পাথর হয়ে গেল। মনে মনে ভাবল, না,
আমি ওনাকে ভালোবাসি না, আমার লাগবে না ওনাকে। যার অপেক্ষায় আছে সে ফিরে না আসায় আমার সাথে থাকতে চায়, আবার সে ফিরে আসলে আমায় ডিভোর্স দিতে চায়। চাই না আমার ওনাকে, একদমই চাই না। সাফওয়ান সায়রাকে নিয়ে গেছে আজ 2 দিন হলো। এই 2 দিনে আরাব ঠিকমতো খাওয়া দাওয়া না করে, কেবল এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আরাব আসলে কি করতে চাইছে তা কেউ বুঝতে পারছে না। ফারহান বারবার জিজ্ঞেস করেও আরাবের কাছ থেকে কোনো সদুত্তর পায়নি। সারাদিন উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করে রাত 9টায় সে বাড়ি ফিরল। পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে সে বাসায় প্রবেশ করল। শারমিন শাহরিয়ার বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন কাজের মেয়ে লিমা আর তার বৃদ্ধা মায়ের হাতে। এখন বাড়িতে তারাই আছে। আরাব ছাড়া বাড়ির কেউ এখনও গ্রামের বাড়ি থেকে ফিরে আসেনি। আরাব সরাসরি নিজের রুমে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর গোসল সেরে সে যখন বের হলো, তখন তার পরনে ডার্ক ফুলহাতা টিজা। চুল মুছতে মুছতে সে এগিয়ে এসে খাটের ওপর বসো। এরপর পাশের ড্রয়ার থেকে একটি ডায়েরি বের করলো। এটি সায়রার ডায়েরি, যেখানে সায়রার জীবনের গুরুত্বপূর্ণ সব স্মৃতি, তার অতীতে, বর্তমান আর ভবিষ্যতের স্বপ্নগুলো নিপুণভাবে লেখা আছে। এই ডায়েরিটি আরাফ আজ সকালেই পেয়েছে। সায়রার পড়ার টেবিলে বইগুলো খোলা ছিল। সেখানে স্নো এসে সব ওল্টপাল্ট করে দিয়েছিল। আরাব যখন সেগুলো গুছিয়ে রাখছিল, তখনই ডায়েরিটি তার হাতে পড়ে। ডায়েরির ওপরে সুন্দর করে ডিজাইন করে লেখা সায়রার পার্সোনাল ডায়েরি। তার নিচে ছোট করে লেখা আছে, আমার প্রিয়জন ব্যতীত অন্য কারো পড়া নিষিদ্ধ। লেখাটি পড়া মাত্রই আরাবের হাত থমকে গেল। সে কি তার আইরির সেই প্রিয়জনদের তালিকায় পড়ে? না। আরাব মনে মনে ঠিক করল সে এই ডায়েরি সেদিনই পড়বে, যেদিন তার অনুর দিকে ফিরে তাকিয়ে বলল তার আইরি নিজ মুখে তাকে প্রিয়জন বলে স্বীকার করে নেবে। আরাব ডায়েরিটা ড্রয়ারে রেখে দিয়ে একটি কালো হুডি পরে আবার বাসা থেকে বেরিয়ে এলো। বাড়ির পেছনের গ্যারেজে গিয়ে এক কোণে কালো কভার দিয়ে ঢেকে রাখা বাইকটির ওর থেকে ধুলোবালি মাখা কভারটা সরিয়ে ফেলল সে। এরপর বাইকটি ভালো করে পরখ করে নিয়ে স্টার্ট দিল। হ্যান্ডেলে হাত রেখে আরাব মনে মনে বিড়বিড় করে বলল, 4 বছর আগে সাফওয়ানের মুখে যখন শুনেছিলাম তোমার বাইক চালানো ছেলে একদম পছন্দ নয়, সেদিন থেকেই বাইক ছোঁয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজ তোমার আশেপাশে থাকার জন্য আমাকে আবার তোমার অপছন্দের সেই বাইকটি চালাতে হচ্ছে। কারণ তোমাকে আমার চাই, যে কোনো মূল্যে। প্রয়োজনে তোমার ভাইয়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আসব। অতীতে করা আমার পরিবারের ভুলের কারণে সাফওয়ান আমার বুক থেকে তোমাকে কেড়ে নিতে চাইছে, কিন্তু আমি তা হতে দেব না। আমি এতটাও ভালো মানুষ নই। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে খারাপ হতে হয়, তবে আমি তাই হব। কথাগুলো বলতে বলতে বাইকের গতি বাড়িয়ে বেরিয়ে গেল আরাব। 2 দিন আগে সাফওয়ান সায়রাকে নিয়ে যাওয়ার ঠিক পরেই আরাব তার মাকে আলাদাভাবে রুমে নিয়ে গিয়ে জেরা করতে শুরু করেছিল। সে জানতে চেয়েছিল সাফওয়ানের সাথে হোসেন মঞ্জিলের ঠিক কী সম্পর্ক, কেন সাফওয়ানের চোখে সবার প্রতি এত ঘৃণা। ফ্ল্যাশব্যাক। আম্মু, সত্যি করে বলো তো, সাফওয়ান আর সায়রার সাথে হোসেন মঞ্জিলের আসলে কি সম্পর্ক? আর জারিফ হোসেন মঞ্জিলের ছেলে হয়েও কেন সাফওয়ান আর সায়রার সাথে চলে গেল? জারিফও কেন এ বাড়ির কারোর সাথে ঠিকমতো কথা বলে না? আরাফের প্রশ্নে শারমিন শাহরিয়ার খাটের ওপর বসে নীরবে চোখের জল ফেলছিলেন। মাকে চুপ থাকতে দেখে আরাব আবারও তাগাদা দিল, চুপ করে থেকো না আম্মু, প্লিজ সত্যিটা বলো। সত্যিটা জানা আমার জন্য এখন খুব জরুরি। অতীত নিয়ে আরাফের প্রবল কৌতূহল দেখে শারমিন শাহরিয়ার একে একে সব বলতে শুরু করলেন। সুফিয়ার বিয়ের দিন পালিয়ে যাওয়া, হোসেন মঞ্জিলের সবার অপমানিত হওয়া। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, তারপর সায়রার জেদ মেটাতে হাসানের সুফিয়াকে বাড়িতে নিয়ে আসা সবই তিনি খুলে বললেন। বড় চাচা রহমান হোসেনের চরম অপমান আর ছোট জারিফের সেই বিরামহীন আকুতি সব শুনে আরাব যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার নানা ভাইয়ের একটা ভুলের কারণেই আজ সাফওয়ান আর জারিফ হোসেন মঞ্জিলকে এতটা ঘৃণা করে। আর তার আইরি তো জানতেই পারল না তার নানু বাড়ির আসল পরিচয়। আরাব কোনো মতে মাকে জিজ্ঞেস করল, আম্মু, নানা ভাই যখন খালামণিকে অপমান করছিলেন তখন তুমি আটকাওনি কেন? শারমিন শাহরিয়ার ছেলের দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বললেন, আমি সেদিন উপস্থিত থাকলে তো আটকানোর চেষ্টা করতাম রে হাসান, মানে তোর ছোট মামা। আমি অসুস্থ।
এই কথা বলেই আপাকে হোসেন মঞ্জিলে নিয়ে এসেছিলেন। আপাকে অপমান করে বের করে দেওয়ার পর হাসান আমাকে সব জানিয়েছিল। তারপর আমি আপাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ জানতে পারলাম আপা বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। সায়রা যে আপার মেয়ে তা জানলাম ঠিকই, কিন্তু আজও সাফায়েন এসে তাকে নিয়ে চলে গেল। আপার শেষ স্মৃতিটুকু আমি আগলে রাখতে পারলাম না। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছিলেন আপার আপনাকে রক্ষা করার, কিন্তু তুই শুরু থেকেই সারাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস। এখন মেয়েটা তার ভাইয়ের কাছে চলে গেছে, হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। মায়ের কথা শেষ হওয়ার আগেই আরাব দৃঢ় কণ্ঠে বলে উঠল। আমি ফিরিয়ে আনবো আমার আইরিকে। শারমিন শাহরিয়ার ছেলের চোখের দিকে তাকালেন। সেখানে জেদ আর সংকল্প স্পষ্ট। তবুও তিনি সংশয় নিয়ে বললেন, তুই সায়রাকে ফিরিয়ে আনতে পারবি না। সাফওয়ান তার আদরের বোনকে কিছুতেই তোর হাতে তুলে দেবে না। আর সায়রা নিজেও তো এই সম্পর্ক থাকতে চায় না, তাই তো ভাইয়ের সাথে চলে গেছে। শুরু থেকে তোর করা প্রতিটা অপমান মেয়েটার মনে গেঁথে আছে। সায়রা ঠিক আপার মতোই আত্মসম্মান বোধে প্রখর। এখন তুই চাইলেও হয়তো তাকে ফেরাতে পারবি না। মায়ের কথায় আরাবের কোনো ভাবান্তর দেখা গেল না। সে শুধু বলল, আমি আজই ঢাকা ফিরে যাব। তোমরা অনুষ্ঠান শেষ করে এসো। আব্বু হয়তো রাতের মধ্যেই চলে আসবেন। কথাটা বলেই সে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ঝটপট তার আর সায়রার সব কাপড় লাগেজে ভরল। সবার কাছ থেকে বিদায় নিয়ে সেদিনই ঢাকা চলে এল আরাব বর্তমান। বেশ কিছুক্ষণ বাইক চালিয়ে আরাব শেষ পর্যন্ত জারিফের ফ্ল্যাটের নিচে এসে পৌঁছালো। বাইকটি সে একটু দূরে পার্ক করল, যাতে সাফওয়ান বা জারিফের নজরে না পড়ে। আরাব এখন সাফওয়ানের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না। সে আগে তার আইরির মনে হারানো বিশ্বাস আর ভালোবাসা ফিরিয়ে আনতে চায়, যেই বিশ্বাস নিয়ে সে অচেনা এক পুরুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল। সেই বিশ্বাসটুকু সে পুনরুদ্ধার করতে চায়। সাফওয়ানের সাথে বোঝাপড়া না হয় পরেই হবে। এখন ঝানুর দিকে ফিরে তাকিয়ে বলল, এখন ঝামেলার সৃষ্টি হলে তার থেকে আরও দূরে সরে যাবে। আরাব অনেক কষ্টে হাসপাতাল থেকে জারিফের ফ্ল্যাটের ঠিকানা জোগাড় করেছে। এছাড়া সাফওয়ানকে অনুসরণ করার জন্য সে আলাদা লোকও নিয়োগ করেছে। সাফওয়ান কখন কোথায় যায় সব কিছু তাকে আগে থেকে জানতে হবে। তাকে এটাও খুঁজে বের করতে হবে যে 4 বছর আগে সাফওয়ান হঠাৎ কেন গায়েব হয়ে গিয়েছিল। এসব ভাবতে ভাবতেই আরাব সায়রার রুমের ব্যালকনির নিচে এসে দাঁড়াল। ওপরের দিকে তাকিয়ে দেখল সায়রার রুমের মেইন লাইট বন্ধ, শুধু একটি ডিম লাইট জ্বলছে। আরাব নিজের হুডি দিয়ে মাথা ঢেকে অত্যন্ত সতর্কতার সাথে বিল্ডিংয়ের পাইপ বেয়ে সায়রার ব্যালকনিতে উঠে পড়ল। রেলিং টপকে ভেতরে পা রাখতেই আরাবের চোখ স্থির হয়ে গেল এক মায়াব দৃশ্যের ওপর। একটি বড় দোলনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তার মায়াপরী। আরাব ধীর পায়ে সায়রার সামনে এসে হাঁটু গেড়ে বসল এবং অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। আরাব মনে মনে বলল, মাশাআল্লাহ, আমার বউটা ঘুমিয়ে থাকলে একদম মায়াবী আদুরে, আর জেগে থাকলে অন্যরকম সুন্দর। এই মায়াবী রূপটাই তো বড় এক সমস্যা। এক এক সময় এক এক রকম মারাত্মক লাগে। কে বলেছিল তোমাকে এতটা মায়াবী হতে? আরাব খেয়াল করল সায়রা ঘুমের মধ্যে শিউরে উঠছে। হয়তো বাইরের হিমেল বাতাসে তার ঠান্ডা লাগছে। তা দেখে আরাব নিজেই দোলনায় বসে সায়রাকে নিজের কোলের ওপর টেনে নিল এবং শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সায়রাও ঘুমের ঘোরে শরীরের উষ্ণতা পেয়ে বিড়ালছানার মতো আরাবের বুকের মাঝে আরও গুটিয়ে গেল। দৃশ্যটি দেখে আরাব মুচকি হাসল এবং সায়রার কপালে নিজের ঠোঁট জোড়া গভীর আবেশে ছুঁয়ে দিল। সায়রাকে দেখে যেন আরাবের তৃষ্ণা মিটছে না। সে এবার সায়রাকে পাঁচাকোলা করে তুলে নিয়ে রুমের ভেতরে যেতে লাগল, কারণ বাইরে এভাবে থাকলে তার ঠান্ডা লেগে যেতে পারে। সায়রা হঠাৎ নিজেকে শূন্যে অনুভব করায় ঘুম ঘুম চোখে তাকাল। ঝাপসা দৃষ্টিতে সামনে আরাবকে দেখে সে অবচেতন মনেই আরাবের গলা জড়িয়ে ধরল। আরাব দেখল সায়রা ঘুমের ঘোরে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে। সে কৌতূহলী হয়ে নিজের কান সায়রার মুখের সামনে নিয়ে গেল। সায়রা অস্ফুট স্বরে বলছে, মিস্টার শাহরিয়ার, আপনি আমার পিছু কেন ছাড়ছেন না? আপনি নিজেই তো আমাকে আপনার জীবন থেকে তাড়াতে চেয়েছেন, তাহলে এখন কেন আমার পিছু নিচ্ছেন? আমি তো আপনার জীবন থেকে চলেই এসেছি যাতে আমার চেহারা আপনাকে আর দেখতে না হয়, যে চেহারা দেখতে আপনার রুচিতে বাড়ত।
ঘুমের মধ্যে সায়রার এই বিড়বিড় করা কথাগুলো শুনে আরাফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেদিন তার বলা রূঢ় কথাগুলো যে সায়রাকে কতটা গভীর ক্ষত দিয়েছে তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সায়রা আবারও অস্ফুট স্বরে বলতে লাগলো, আমি আপনাকে মনে করতে চাই না, কিন্তু যখনই আম্মু আব্বু আরও আর নানুমনির কথা মনে পড়ে তখন না চাইতেও আপনার স্মৃতি ভিড় করে আসে। সেই জন্যই কি আপনি আমার পিছু ছাড়ছেন না? আপনার থেকে দূরে এসেছি মাত্র 2 দিন, সবার কথা মনে পড়লে মন খারাপ হয়, কিন্তু আপনার কথা মনে পড়লে কেন জানি আমার ভীষণ কান্না পায়। আমার কেন এমন হয়? আমি তো শক্ত মনের মেয়ে। ভাইয়া বলে তার পুতুলকে আমাকে স্ট্রং হতে হবে, সে শুধু তার ভাইয়ের কাছেই দুর্বল হবে। তবে আপনার কথা মনে পড়লে কেন চোখ ভিজে ওঠে আমার? সেই দিনেও আপনার কথা ভাবতে গিয়ে আমার হাতটা কেটে গেল। আমি আপনার কথা ভাবতে চাই না। আপনি আর আমার স্বপ্নে আসবেন না। এই যে স্বপ্নের মিস্টার শাহরিয়ার, আপনি গিয়ে বাস্তবের মিস্টার শাহরিয়ারকে বলে দেবেন সে যেন আমার স্বপ্নে আর না আসে। আমি তাকে আর মনে করতে চাই না।